আসসালামু আলাইকুম। অনেক সুন্দর একটি গল্প পড়িব। গল্পটি লিখেছেন লেখক মোহাম্মদ মাহবুব রহমান। আচ্ছা, এই বাড়িওয়ালারা নিজেদের কি মনে করে তা কে জানে? ব্যাচেলাররা কি মানুষ না, নাকি এলিয়েন যে এদের বাড়ি ভাড়া দেয়া যাবে না? ব্যাচেলারদের বাড়ি ভাড়া দিলে কি ওদের বাড়ি জাহান্নাম বানাই ফেলবে? নাকি ব্যাচেলার ছেলেরা বাড়ি ভাড়া নিতে আসে এদের মেয়েদের সাথে প্রেম করতে? এতই যখন ভয়, তাহলে বাড়ি ভাড়া দিতে চায় কি জন্য? আর ব্যাচেলরদের কাছে যদি বাড়ি ভাড়া না দেয়, তাহলে আমরা কোথায় যাব? বাড়ি ভাড়া নিতে আসলেই আগে শুনবে ব্যাচেলর কিনা। মনে হয় একটা বউ থাকা আবশ্যক, অসহ্য। বউ যেন একটা বিরাট সার্টিফিকেট, এটা না হলে নয়। এদিকে নিজেই খাইতে পড়তে পারি না ঠিকমতো, তার উপরে যদি একটা বউ নামক প্যারা ঘাড়ে আসে, তাহলে তো একেবারেই শেষ, জীবনটা তেজপাতা বানায় ফেলবে। এমন যদি হতো যে বউ থাকলে বাড়ি ভাড়া 50% কম নিত, তা তো নিবে না, একটা পয়সাও কম নিবে না। যাই হোক, এত কষ্টে যে বাড়িটা ভাড়া পাইছি এই জন্য আলহামদুলিল্লাহ। বাড়িটা ভাড়া পাইছি, কিন্তু ব্যাচেলর বলে যে ভাড়া তার থেকেও বেশি। কিন্তু কি আর করা, উপায় ছিল না, বাড়ি তো পাওয়াই যায় না। তাই বেশি হলেও এটাকে হাতছাড়া করলাম না। আজকের মধ্যে একটা বাসা খুব দরকার ছিল, নয়তো কি যে হতো আল্লাহই জানে। বাড়িটা ভাড়া নিতে পেরে যেন এভারেস্ট জয় করার মতো আনন্দ হচ্ছে। সেই দুপুর থেকে রুমটা গোছাচ্ছি, মাত্র শেষ হলো, কিন্তু বিকাল হয়ে গেছে গোছাতে গোছাতে। ওই বাসা থেকে জিনিসপত্র আনা, তারপর এই রুমে এনে গোছানো, উফ কি ঝামেলার একটা কাজ। ভাল লাগে না এত বাসা পাল্টাতে চাইতেছিলাম না, কিন্তু না পাল্টালে উপায় ছিল না, যার কারণে পাল্টাতেই হলো। যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে ঘুমাবো, অনেক ক্লান্ত লাগছে। তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। যখন ঘুম ভাঙলো দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা বানাতে গেলাম। আপাতত চা খেয়েই থাকতে হবে, কারণ রান্নাবান্না করা হয়নি এখনও। রাতের খাবারটা রেস্টুরেন্ট থেকেই খেয়ে আসতে হবে, তারপর কাল থেকে নিজেই রান্নাবান্না করে নিব। চা বানানো শেষ। চাটা হাতে নিয়ে রুম থেকে বের হলাম। আমার রুমটা ছাদের উপরে হওয়াতে অনেক ভালো হয়েছে। যখন খুশি ছাদে হাঁটাচলা করা যাবে। আগে যে বাসাতে থাকতাম সেখানে ছাদে এক প্রকার উঠতেই দিত না, শুধু জামা কাপড়গুলো শুকানোর জন্য একটু যেতে দিত, কিন্তু তাও বাড়িওয়ালার কাছ থেকে চাবি এনে তারপর ছাদে যেতে হতো। এখানে অবশ্য সেই ঝামেলাটা নেই। ভাবতে ভাবতে চায়ে চুমুক দিলাম। বাহ, চাটা তো দারুণ হয়েছে। তারপর ছাদটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ছাদটা অনেক বড় আর অনেক সুন্দর। একপাশে বেশ বড় করে একটা ফুলের বাগান, অনেক রকমের ফুল ফুটেছে, তাতে দেখতে বেশ সুন্দর লাগছে। সেই ফুলের সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়েছে, অনেক রকমের ফুল, কিন্তু গোলাপ ছাড়া আর একটাও চিনলাম না। ছাদের অন্য পাশের ধার দিয়ে অনেক রকমের ফল গাছ, আরও কি কি গাছ যেন লাগানো আছে, তাও চিনলাম না। আকাশে আজকে চাঁদ নেই, তবুও হালকা জ্যোৎস্না আছে, আর আকাশে ছড়ানো আছে মুঠো মুঠো তারা। সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। হাতের চা কখন শেষ হলো বুঝতেই পারলাম না। তারপর ওখানে দাঁড়িয়ে কেটে গেল অনেকটা সময়। না, এখন আর এই সুন্দর পরিবেশটাও আর সুন্দর লাগছে না আমার কাছে। তার কারণ অনেক খিদা লেগেছে। খাইছি সেই দুপুরের আগে, আর খাওয়ার সময় হয়নি। পেটের ভিতর এখন হাতুড়ি পেটাচ্ছে। খিদা লাগলে সুন্দর জিনিস কেউ সুন্দর লাগে না, অসহ্য লাগে সবকিছু। এজন্য হয়তো লোকে বলে পেট শান্তি থাকলে দুনিয়া শান্তি। এখন হোটেলে যে পেট পূজাটা সারতে হবে, কিন্তু ইচ্ছেই করতেছে না এখন হোটেলে যেয়ে খাইতে। বাড়িতে থাকলে কত ভালো হইতো, যখন ইচ্ছা তখন মায়ের হাতের রান্না খাওয়া যাইতো। কিন্তু এখন তো আর বের হওয়া যাবে না, কি আর করা, যাইতে হবে সেই হোটেলে। সারা রাত তো আর না খেয়ে থাকা যাবে না। চায়ের কাপটা হাতে নিয়ে রুমের দিকে হাঁটতে লাগলাম। রুমে ঢুকেই জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। ঠিক তখনই ও আমার হাতটা ধরে বিছানার উপর বসালো, আর একটা হাত দিয়ে আমার মুখ চেপে ধরল, যেন চিৎকার করতে না পারি। তারপর বলল, তুমি আমাকে দেখে ভূত দেখার মতো এমন চিৎকার দিয়ে উঠলে কেন? আমাকে দেখে কি তোমার ভূত পেতনির মতো লাগে? কিচ্ছু বলতে পারলাম না। কি বলবো, মাথায় কিচ্ছু আসতেছে না, মাথাটা ভারী ভারী লাগতেছে। তারপরও কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজায় ঠকঠক শব্দ হলো। তখন ও বলল, দেখো দরজায় কে যে এসেছে, কি বলে শুনে আসো। আমি বলে দরজার কাছে চলে গেলাম। দরজা খুলে দেখি বাড়িওয়ালা হাজির। হয়তো আমার চিৎকার শুনে এসেছে। কি হয়েছে বাবা, এত জোরে চিৎকার করে উঠলে কেন? বলল বাড়িওয়ালা। কি বলবো বুঝতে পারছি না। আচমকা চিৎকার দেওয়াটা আমার মোটেই ঠিক হয়নি, কিন্তু কি বা করব। হঠাৎই ওকে আমার রুমে দেখেই চিৎকারটা বেরিয়ে এলো। আমাকে চুপ করে থাকতে দেখে বাড়িওয়ালা আবার বলল, কি হলো বাবা, চুপ করে আছো কেন? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। আমি কি বলবো এখন? ওর কথা তো বাড়িওয়ালাকে বলা যাবে না। আমি বললাম,
কিছু না আঙ্কেল, আসলে রুমটা গোছাতে যেয়ে আচমকা একটা তেলাপোকা উড়ে এসে গায়ের উপর পড়ল, আর তাতেই ভয় পেয়ে চিৎকার দিয়ে ফেলেছে। পুরুষ মানুষ তেলাপোকা দেখে ভয় পাইতে হয়? আমি তো ভাবলাম কি না কি বিপদ হলো, আর তাই ছুটে চলে আসলাম, বলল বাড়িওয়ালা। আসলে বাড়িওয়ালার কথা শুনে আরও অনেক লজ্জার ভিতর পড়ে গেলাম। আর কি বা বলতাম বাড়িওয়ালাকে? অন্য কিছু বলতে গেলে আরও বানিয়ে অনেক মিথ্যা বলতে হতো আমাকে। আমি বললাম, আসলে আঙ্কেল হঠাৎই এসে পড়লো তো, তাই আর কি। বুঝতে পারছি, আচমকা কিছু হলে এমনই হয়। আর তাছাড়া এই রুমটা অনেকদিন ধরে বন্ধ ছিল, তাই হয়তো তেলাপোকা এসেছে এখানে। তুমি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিও। জি আঙ্কেল, নিব, বললাম আমি। তাহলে আমি যাই বাবা। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, কেমন? জি আঙ্কেল, জানাবো। বাড়িওয়ালাকে বিদায় দিয়ে দরজা লক করে বিছানার কাছে এসে বসলাম। দেখলাম ও বসে বসে মিটমিট করে হাসছে। আমাকে দেখে বলল, তুমি বাড়িওয়ালাকে মিথ্যা বললে কেন? তাছাড়া কি বলবো আমি? তোমার কথা বলবো, বললাম আমি। না তা না, তুমি যে তেলাপোকা থেকে ভয় পাইছো এটা শুনে আমার খুব হাসি পাচ্ছে, আর তোমার ওই বোকা বোকা চেহারা দেখে বেশি হাসি পাচ্ছে আমার। হি হি হি। কিছুই বললাম না, আমি চুপ করে থাকলাম। এত কষ্ট করে বাড়ি খুঁজে বের করা, তারপর ওই বাড়ি থেকে জিনিসপত্র এই বাড়িতে নিয়ে আসা, সব কষ্টই বিফলে চলে গেল আমার। যার জন্য বাড়ি পাল্টালাম সেই এসে হাজির। বাড়িটা ভাড়া নেওয়ার পর অনেক আনন্দ হচ্ছিল, এখন সব শেষ। ও বলল, এমন প্যাঁচার মতো মুখ করে আছো কেন? আমি বললাম, এমনি ভালো লাগছে না তাই। আচ্ছা, তার আগে বলো তো, তুমি এই বাড়ির খোঁজ কিভাবে পেলে? আমার কথা শুনে ও আবারও মুচকে হাসল। তারপর বলল, এটা খুঁজে বের করা আমার কাছে কোনো ব্যাপারই না। শুধু বাড়ি কেন, তুমি যদি আমাকে লুকিয়ে এই শহর, এই দেশটাও ছেড়ে চলে যাও, তবু আমি তোমাকে খুঁজে বের করব। কিন্তু কেন, কি চাও আমার কাছে? ও একটু রেগে গেল আমার কথাটায়। তারপর বলল, এক কথা তোমাকে আর কয়বার বলবো সিয়াম, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমি তোমাকে হারাতে চাই না, আর হারতে দিবও না। বুঝতে পারছি অনেকটা রেগে গেছে ও, তবুও বললাম, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসতে পারছিও না তোমাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ও বলল, না সিয়াম, এটা সম্ভব না। আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি মরে যাব। অনেক বেশি ভালোবাসি তোমাকে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। আমি পারবো না তোমাকে ভালোবাসতে। কিন্তু কেন, আমি কি দেখতে খারাপ? না তা না, তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু কেন ভালোবাসতে পারবো না সেটা তো তোমাকে অনেকবার বলেছি। কিন্তু আমি এত সহজে হার মানব না। আমি তোমার হৃদয়ে আমার ভালোবাসার বীজ ঠিকই বুনব। আমার ভালোবাসা দিয়েই আমি তোমার মন জয় করব। আমি কিছু বললাম না, ভাল লাগছে না কিছু। ও বলল, সিয়াম, তুমি আজকে সারাদিন অনেক কষ্ট করেছ, আমি জানি, আর এই কারণে তোমার খাওয়া দাওয়াও হয়নি। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। আমার খেতে ইচ্ছে করছে না, খাবো না আজকে রাতে, তুমি খাবার নিয়ে চলে যাও। একদম মিথ্যা বলবা না, তোমার অনেক খিদে লেগেছে আমি জানি, না খেয়ে তোমার মুখটা একদম শুকায় গেছে। যাও তাড়াতাড়ি মুখ ধুয়ে এসো। আমি চলে গেলাম হাত মুখ ধুতে। আমি না গেলে ও শুনতো না, রেগে যেত আবার, তাই চুপচাপ চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ও খাবার প্লেটে দিচ্ছে। আমাকে দেখে হেসে বলল, নাও ভাত নাও। আমি হাত দিতে যাব, তখন বলল, দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, বলে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি বললাম, তুমি খাইছো? খাইছি, বলল ও। আমি একটা প্লেটে খাবার দিয়ে বললাম, তুমিও খাও আমার সাথে। দেখলাম খুশিতে ওর চোখ দুটো চকমক করছে। হয়তো এমনটাই ও আশা করেছিল, আমি যেন ওকে খাইতে বলি। তারপর আমরা খাওয়া শেষ করলাম। ও সব কিছু আবার গুছিয়ে রাখলো আর বলল, তুমি এবার শুয়ে পড়ো, আমি এবার চলে যাব, অনেক ক্লান্ত তুমি, তোমার রেস্ট দরকার, বলে চলে গেল। আমি শুয়ে আছি, কিন্তু ঘুম আসতেছে না। কিভাবে আসবে? আমি বুঝতে পেরেছি ও আমার পিছু ছাড়বে না। ও হ্যাঁ, ওর পরিচয়টা এখনও দেয়া হয়নি। ওর নাম সাফা। প্রায় 3 মাস আগের কথা। আমার এক বন্ধুর বার্থডে পার্টি থেকে অনেক রাতে বাসায় আসছিলাম। আমি যে বাসায় থাকতাম ওটার সামনে একটা বড় জঙ্গলের মতো আছে, আর ওই জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। রাত বেশি হয়ে যাওয়ার কারণে একটু তাড়াতাড়ি আসার জন্য ওই রাস্তা দিয়ে আসতে লাগলাম। কিছু দূর এসে দেখি একটা গাছের নিচে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি মেয়েটার কাছে যেয়ে দেখি অপরূপ একটা মেয়ে। এমন মায়াবী চেহারা আমি আগে কখনো দেখিনি। এত সুন্দর! আমি হাঁ করে চেয়ে রইলাম, ভুলেই গেলাম মেয়েটা পড়ে আছে। যখন হুঁশে এলাম তখন দেখি ওর মাথা থেকে রক্ত বের হচ্ছে। বুঝতে আর বাকি রইল না যে মাথায় আঘাত পাওয়ার কারণে জ্ঞান হারিয়েছে। কিন্তু একে নিয়ে এখন কি করব? রাত তো অনেক, ডাক্তারের দোকান তো বন্ধ, আর হাসপাতালে নিয়ে যাব, কিন্তু গাড়ি পাওয়াটা কঠিন হবে, আর বাড়িতে নিয়ে যাব
কিন্তু বাড়িওয়ালা যদি দেখে তাহলে আমাকে তাড়িয়ে দেবে। আবার এই অবস্থায় এই মেয়েটিকে ফেলে চলে যাব, সেটাও বা কী করে যাই? মানুষ হয়ে যদি মানুষের বিপদে সাহায্য না করি তাহলে আমি মানুষ হলাম কেমনে? এমন অবস্থা যদি আমার সাথে হতো তাহলে? অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম বাড়িতেই নিয়ে যাব, তারপর যা হয় হবে, সেটা পরে দেখা যাবে। ওকে পাজাকোলা করে নিয়ে বাড়িতে আসলাম। আমার রুমটা নিচে হওয়াতে নিয়ে আসতে অনেক সুবিধা হয়েছে। ভয় ছিল দারোয়ানকে নিয়ে, কিন্তু দেখি দারোয়ান একপাশে ঘুমোচ্ছে। আমি মেয়েটিকে নিয়ে আমার বিছানায় শুয়ে দিলাম। এখনও জ্ঞান ফেরেনি ওর। আমি ওর মাথাটা মুছে ওষুধ লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিলাম। তারপর আমি পাশে একটা চেয়ার টেনে বসে ওর জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগলাম। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে টের পাইনি। সকালে ওর কথা হঠাৎ মনে হতেই আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি ওর জ্ঞান ফিরেছে আর আমার দিকে তাকিয়ে আছে। এখন কেমন লাগছে জানতে চাইলাম। ভালো লাগছে বলল। বুঝলাম শরীরটা এখনও তেমন ঠিক হয়নি, অনেক দুর্বল এখনও। আর বেশি কিছু বললাম না। তারপর ওর জন্য নাস্তা নিয়ে আসলাম হোটেল থেকে, আর সাথে ঔষধ। রুমে এসে দেখি ও ঘুমিয়ে গেছে। আবার ডাকলাম না। যখন ওর ঘুম ভাঙল তখন ওকে নাস্তা করিয়ে ঔষধ খাইয়ে দিলাম। আজ আর কোথাও যাব না। বাড়িওয়ালা খুব দরকার না পড়লে আমার কাছে আসে না, এই জন্য ভয় নেই। এইভাবে 2 দিন কেটে গেল। 2 দিন পরে ও মোটামুটি সুস্থ হলো। তখন ওকে বললাম, আচ্ছা কে আপনি? সেদিন রাতে কি হয়েছিল আপনার সাথে? ও বলল, সব কিছু শুনে ভয় পাবেন না তো? আমি তো অবাক, কি বলে মেয়েটা, ভয় পেতে যাব কেন? আমি বললাম, না ভয় পাবো কেন, ভয়ের কি আছে, বলেন আপনি। তারপর ও বলল, ঠিক আছে বলছি। এমনিতেই আপনি আমার উপকার করেছেন, আপনাকে সব বলা উচিত। আমার নাম সাফা, আমি আপনাদের মতো মানুষ না। ওকে থামিয়ে দিয়ে আমি বললাম, মানে ঠিক বুঝলাম না, মানুষ না বলতে কি বুঝাচ্ছেন? মানুষ না বলতে আসলে আমি পড়ি। পড়ি? অবাক হয়ে বললাম, হ্যাঁ পড়ি। ওর কথা শুনে আমার ভয় করছিল। ও যে পড়ি এটা ভেবে না, ভয়টা পাচ্ছি এটা ভেবে যে ওর মাথায় আঘাত পাওয়ার কারণে হয়তো ওর মাথায় সমস্যা দেখা দিয়েছে। কিন্তু ও আমাকে অবাক করে দিয়ে বলল, না আমার মাথায় কোনো সমস্যা হয়নি, আমি সত্যি সত্যি পড়ি। সাফ আমার মনের কথাটা বলে দিয়েছে। তবুও ওকে আমার বিশ্বাস হচ্ছে না যে ও পড়ি। হ্যাঁ, ও দেখতে অসম্ভব রকমের সুন্দর, আমরা যেটাকে বলি পরীর মতো সুন্দর। তাই বলে পড়ি, কিন্তু কিভাবে? জলজন্ত একটা মেয়ে আমার সামনে বসে আছে, আর সে কিনা বলে আমি পড়ি। হাসি পেল একটু। আমি বললাম, আচ্ছা আমি শুনেছি পরীদের ডানা থাকে, কিন্তু আপনার তো কোনো ডানা দেখছি না। পরীদের ডানা থাকে এটা সত্য, আর আপনি যে আমার কথা বিশ্বাস করছেন না এটা আমি বুঝতে পারছি। আসলে আমাদের যে ডানা থাকে, এই ডানা সবসময় আমরা দৃশ্যমান করে রাখি না, অদৃশ্যই থাকে। যখন দরকার হয় তখন এটা বের করি। আবার ডানা বাদেও আমরা চলতে পারি। ডানা ছাড়াও যদি চলতে পারেন তাহলে ডানা থাকার দরকার কি? সাফা আমার কথায় একটু মুচকি হাসি দিয়ে বলল, ডানাটা আমাদের জন্ম থেকেই থাকে, এটা তো আমরা বাদ দিতে পারি না। আর তাছাড়া ডানা অনেক কাজে লাগে আমাদের, এটা আমাদের একটা অঙ্গ। যেহেতু ওর কথা আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ও রিয়েলি পড়ি, তারপরও বললাম, বুঝলাম, এবার বলেন সেদিন আপনার সাথে কি হয়েছিল? বলছি বলে বলা শুরু করলো। সেদিন রাতে আমি আর আমার কয়েকটা বান্ধবী মিলে ঘুরতে বেরিয়েছিলাম। এখান থেকে অনেক দূরে একটা বিরাট দিঘি আছে, আপনি দেখেছেন বা শুনেছেন কিনা জানি না। আমি বললাম, না আমি দেখিনি। আসলে আমার বাইরে ঘোরার তেমন একটা সুযোগ হয় না। তারপর কি হলো বলেন? ওই দিঘিতে আমরা প্রায় রাতে আসি, ওখানে আমরা গোসল করি। তারপর একটা বড় নৌকা আছে, ওটাতে উঠে ঘুরে বেড়াই। এত মজা করি সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। সেই রকম ওই দিনও এসেছিলাম। আমরা গোসল করছি, পানি ছিটিয়ে ছিটিয়ে মজা করছি। পরে গোসল শেষ করে নৌকায় করে সবে দিঘির মাঝখানে গিয়েছি। ঠিক তখনই কয়েকটা বদমাশ জিন আমাদেরকে তাড়া করে। আমার বান্ধবীরা সবাই যে যেদিকে পেরেছে ছুটে পালিয়েছে। আমি ভয় পেয়ে ওদের সাথে না যেয়ে অন্যদিকে আসতে থাকি। তারপর একটা গাছের সাথে অনেক জোরে ধাক্কা খাই, তাড়াহুড়া করে পালাতে যেয়ে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি আপনার এখানে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা তো পড়ি, আর পরীদেরও তো অনেক শক্তি, তো পালাতে গেলেন কেন? হ্যাঁ আমাদেরও অনেক শক্তি, কিন্তু ওই জিনগুলো অনেক বদমাশ। আমাদের শক্তি থাকলেও আমরা যখন তখন কারোর সাথে লড়ি না। ওদেরকে যদি কিছু বলতে যাই তাহলে হিতে বিপরীত হতে পারে। ওরা কাঁঠালের আঠার মতো আমাদের পিছু লেগে থাকবে, আর এমনটা হলে সেটা কি ভালো লাগে? আপনাদের এখানে যেমন বখাটে ছেলেরা আছে যারা মেয়েদের উত্ত্যক্ত করে একটা পৈশাচিক আনন্দ পায়, আমাদের ভিতরেও ঠিক এমন কিছু জিন আছে। আমি একটু মজা করে বললাম, আচ্ছা সাফা, আপনি কি আমাকে আপনার ডানা দুটো একটু দেখাবেন? আমি বুঝতে পারছি এখনও আপনার বিশ্বাস হচ্ছে না আমার কথা, আর তাই আমার ডানা দেখে শিওর হতে চাচ্ছেন আসলেই আমি পড়ি কিনা, তাই না?
ওর কথায় খানিকটা লজ্জা পেলাম। আমি বললাম, না তা না, আসলে আমি তো কখনো পরী দেখিনি, তাই আর কি। আপনি যেহেতু আমার উপকার করেছেন, আপনাকে আমি ডানা দেখাবো, তবে আজ না, অন্য কোনো দিন। ওর সাথে কথা বলতেছি, এমন সময় দরজা নক করা শব্দ হলো। বাড়িওয়ালা এসেছে। আমি ভিতরে আছি কিনা জানতে চাইল। আমার মনে পড়ল বাড়ির ভাড়ার টাকাটা দিতে হবে, আর এই কারণে এসেছে। কিন্তু আমি এখন কি করব? সাফাকে কোথায় লুকিয়ে রাখবো? যদি বাড়িওয়ালা ওকে দেখে ফেলে তাহলে কি হবে? তখনই সাফা বলল, আমাকে কোথাও লুকানোর দরকার নাই, আপনি দরজা খুলে দেন, আমাকে উনি দেখতে পাবেন না। কি বলেন, দেখতে পাবেন না মানে? আমি যেহেতু দেখতে পাচ্ছি সেহেতু উনিও দেখতে পাবেন। না না, উনি দেখতে পাবেন না। আমি আপনাকে দেখা দিচ্ছি বলেই আপনি দেখতে পাচ্ছেন, নয়তো পারতেন না। আমরা যাকে দেখা দিব শুধুমাত্র সেই দেখতে পাবে, অন্য কেউ পাবে না। আপনি নিশ্চিন্তে দরজা খুলতে পারেন। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর করে পাঠিয়ে দিল। দুরু দুরু বুকে দরজাটা খুলে দিলাম আমি। হ্যাঁ, আমার অনুমানই ঠিক। দেখলাম বাড়িওয়ালা এসেছে এই মাসের ভাড়াটা নিতে। বাড়িওয়ালাকে ভাড়ার টাকাটা দিয়ে দিলাম। উনি টাকাটা নিয়ে চলে গেল। কিন্তু অবাক করার বিষয় হলো, উনি সাফাকে দেখতেই পাননি। দেখলে তো অবশ্যই বলতো, একটা ব্যাচেলার ছেলের ঘরে একটা মেয়ে কেন, কেউ, এইসব নানান প্রশ্ন। তাহলে কি সত্যি সাফা পরী? মনে মনে বললাম আমি। এখন একটু ভয় লাগছে আমার। আর ভয় লাগাটাই স্বাভাবিক, মানুষ হইলে না হয় একটা কথা ছিল। আমি ভয়ে ভয়ে ওর কাছে এসে দাঁড়ালাম। আমাকে দেখেও বলল, কি এবার বিশ্বাস হয়েছে আপনার? আমি আমতামতা করে বললাম, হ্যাঁ হইছে। কি ব্যাপার, আপনি কি ভয় পাচ্ছেন? না, ভয় পাচ্ছি না, কিন্তু ঠিকই ভয় পাচ্ছিলাম আমি। ও আমাকে বলল, আমাকে ভয় পাবার কোনো কারণ নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। সেদিন কিছু সময় থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, কারণ ও তখন অনেকটা সুস্থ। তারপর থেকে ওকে আর দেখিনি বা দেখা হয়নি। আমি প্রায় ওর কথা ভুলেই গিয়েছিলাম, নিজের কাজে মন দিয়েছি। একদিন হঠাৎ সাফা আমার রুমে আসলো। সেদিন ওকে আরও অনেক বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছে একটু সেজেছে। ও হ্যাঁ, একটা শাড়ি পরে এসেছে ও। শাড়িটাতে ওকে অনেক বেশি সুন্দর লাগছিল। আমার পাশে বসে আমাকে বলল, সিয়াম। বলেন। আমাকে তুমি করে বলো। আমি বললাম, ঠিক আছে। সাফা বলল, সিয়াম তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি বলবে? আমি তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসবে? ওর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও যে এমন একটা কথা বলবে আমি ভাবতেই পারিনি। আমার অনেক ভয় করতে লাগলো। কি করব, কি বলবো, কিছুই ভেবে পাচ্ছি না। কিছু বললাম না আমি। চলে গেল। এরপর থেকে প্রায় আমার কাছে আসতো। অবশেষে না পেরে লুকিয়ে ওই বাসা ছেড়ে আজকে এই বাসায় চলে আসলাম। কিন্তু লাভ হলো না কোনো। ও ঠিকই এখানেও চলে আসলো। আমি কিছুতেই ওর হাত থেকে মুক্তি পাচ্ছি না। শুয়ে শুয়ে ভাবছি এইসব, কিছুতেই ঘুম আসছে না। যে আনন্দ নিয়ে এই বাড়িতে আসলাম সে আনন্দ আমার মাটি হয়ে গেল সাফাকে দেখে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার টেরই পাইনি। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ধরে ঝাঁকি দিচ্ছে আর ডাকছে। ডাকটা যেন অনেক দূর থেকে ভেসে আসছে। ঘুমটা ভেঙে গেল আমার। তাকিয়ে দেখি সাফা বসে আছে আমার পাশে। ও মিটিমিটি হাসছে। ওই ডাকছিল আমাকে। আমার অসহ্য লাগছে ওকে। ও বলল, কত ঘুমাতে হয়, 9টা বেজে গেছে। আমি সে কখন এসেছি? এসে দেখলাম তুমি এখনো ওঠোনি, ঘুমিয়ে আছো, তাই আর ডাকিনি। বসেছিলাম তোমার কাছে, দেখছিলাম তোমাকে। অনেক বেলা হয়ে গেছে তাই না পেরে ডাকলাম। তুমি আবার কেন এসেছো? তোমার জন্য নিজের হাতে নাস্তা করে নিয়ে আসছি। আমিও এখনো নাস্তা করিনি, তোমার সাথে করব বলে। ওকে থামিয়ে দিয়ে বললাম, কোনো দরকার ছিল না এসব করার, তুমি চলে যাও। আর না খেয়ে আমার জন্য অপেক্ষা করতে তোমাকে কে বলেছে? আমি বুঝতে পারছি এই কথাটাই ও অনেক কষ্ট পেয়েছে। চোখে পানি চলে এসেছে ওর। ওর চোখে আমি কখনো পানি আসতে দেখিনি, আজ প্রথম দেখলাম। ও বলল, তুমি কেন এত অবহেলা করো আমাকে? আমি তো তোমাকে লাভ করি, আর তাই তোমার জন্য না খেয়ে আছে, একসাথে খাবো বলে। হ্যাঁ সত্যিই তো, আমি ওকে অনেক অবহেলা করি, কিন্তু কি করব আমি ওকে কিছুতেই মেনে নিতে পারি না। ও এক জাতি আর আমি আরেক জাতি, এটা কিভাবে সম্ভব? ও যদি মানুষ হতো তাহলে আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ও তো আর মানুষ না। আমি ওকে অবহেলা করি যাতে ও আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু ও তো তাও যাচ্ছে না। আর আমি যাকে ভয় পাই, যার কারণে ওর কথা শুনতে হয় আমার। আমি বললাম, আচ্ছা সাফা, তুমি তো মানুষ না, ভিন্ন একটা জাতি, আর বয়সেও আমি তোমার অনেক ছোট। হিসাবে তুমি আমার দাদির বয়সের, তাহলে কেন আমাকে ভালোবাসতে গেলে? তুমি তো তোমাদের ভিতরে কাউকে ভালোবেসে বিয়ে করতে পারতে, বা পারো এখনো, সেটা কেন করছো না? আমি তোমার দাদি হয়ে গেলাম কিভাবে সিয়াম? হি হি হি। হ্যাঁ, আমার বয়স অনেক বেশি আর তুমিও আমার অনেক ছোট। এটা জাস্ট তোমার আমার বয়সের দিক থেকে হিসাব করলে এমনটাই হবে, কিন্তু অন্যভাবে ধরলে আমি তোমার ছোট হব। সেটা কিভাবে জানতে চাইলাম আমি। শোনো, আমাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক হতে অনেক বছর লাগে, কিন্তু তোমাদের তা লাগে না। তোমরা তাড়াতাড়ি প্রাপ্তবয়স্ক হয়ে যাও।
তোমরা বড়জোর 60 থেকে 70 বছর বাঁচো, যার কারণে তাড়াতাড়ি বড় হয়ে যাও। আমরা কিন্তু অনেক বছর বাঁচি, এজন্য আমাদের বয়সটা বেশি মনে হয়। এই যে এখন তুমি প্রাপ্তবয়স্ক, আমি কিন্তু এখনো প্রাপ্তবয়স্ক হইনি। তাহলে কি দাঁড়ালো? তুমি আমার বড় আর আমি তোমার ছোট, তাই নয় কি? তা নয় বুঝলাম, কিন্তু আমাকে ভালোবাসতে গেলে কেন? তোমাদের ভিতরে কাউকে কেন ভালোবাসলে না? আমি কখনোই ভাবিনি আমি মানুষ জাতির কাউকে ভালোবাসবো বা বিয়ে করব। প্রেম ভালোবাসা আমার মাথায় আসেনি কোনোদিন। কিন্তু সেদিন যখন তুমি আমাকে নিয়ে এসে সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তুললে, আমার কোনো ক্ষতি করলে না, তোমার এই সরল মন দেখে তোমাকে আমার কেমন ভালো লেগে যায়। আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাই, আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। বারবার তোমার কথা মনে হচ্ছিল, আর মনে হচ্ছিল যদি তুমি আমাকে না নিয়ে আসতে তাহলে আমার কি হতো। হয়তো মারা যাইতাম, নয়তো অন্য কারোর হাতে যেয়ে পড়তাম, যে আমাকে অন্য কাজে ব্যবহার করত। কিন্তু তুমি তো সেটা করনি। তোমার এই সরলতা দেখে আমি তোমাকে ভালোবেসে ফেললাম। আমি ভুলে যেতে অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি বারবার এটাও ভেবেছি যে তুমি এক জাতি, আমি এক জাতি, এটা কিভাবে সম্ভব। তারপরও যখন তোমাকে ভুলতে পারলাম না, তখন সিদ্ধান্ত নিলাম, যা হয় হবে, আমি তোমাকে ভালোবাসবো। আমার ভালোবাসা যদি সত্য হয় তাহলে আমি তোমাকে পাবো। আর কোনো কথা না বাড়িয়ে দুজনে নাস্তাটা সেরে নিলাম। বিকালে হঠাৎ আমার একটা বন্ধু ফোন দিল। ওর নাম রিফাত। ওর বাসায় থাকতে হবে 2 দিন। ওর আব্বা আম্মা কেউ বাড়ি থাকবে না, যার কারণে আমাকে ওর সাথে থাকার জন্য অনুরোধ করলো। কি আর করা, আমিও রিফাতকে বলে দিলাম আমার কোনো সমস্যা নেই, থাকতে পারবো। আমি সাফাকে বলে চলে গেলাম। ভাবলাম 2 দিন তো নিশ্চিন্তে থাকতে পারবো। কিন্তু নিশ্চিন্তে আর থাকা হলো না। সাফা তবুও দেখা করতে আসতো, তবে বেশিক্ষণ থাকতো না। 2 দিন পর আঙ্কেল আন্টি আসলে আমি চলে আসলাম। বিকালে ছাদে দাঁড়িয়ে আছি, ভাবছি সাফার কথা। মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ভাবলাম সাফা হয়তো এসেছে। তাকে দেখি সাফা না, অন্য একটা মেয়ে। মেয়েটা বলল, আপনি বুঝি চিলেকোঠার নতুন ভাড়াটিয়া? হ্যাঁ, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। আমি নীলা, এই বাড়ির মেয়ে। হোস্টেলে থাকি তো, তাই আগে দেখেননি, আজই আসলাম। ও, আমি সিয়াম। ও, কি করেন? আপাতত বেকার, কিছুই করছি না। আগে একটা জব করতাম, একটু সমস্যার কারণে ওটা ছেড়ে দিয়েছে। আর করবেন জব? হ্যাঁ করব, চেষ্টা করতেছি, বাট হচ্ছে না। চা খাবেন আপনি? আপনি খাওয়ালে খাবো। আচ্ছা, একটু ওয়েট করেন, আনছি। নীলাকে অপেক্ষা করতে বলে রুমে আসলাম চা বানাতে। তারপর 2 কাপ চা করে আসলাম ওর কাছে। দেখলাম আগের মতোই দাঁড়িয়ে আছে। মনে হলো কিছু ভাবছে। এই নেন চা, বললাম আমি। চায়ে চুমুক দিতে দিতে বলল, চাটা দারুণ হয়েছে। আপনি তো খুব ভালো চা বানাতে পারেন। ধন্যবাদ। ভালো বানাতে পারি কিনা ঠিক জানি না, তবে চেষ্টা করি। আসলেই ভালো বানাতে পারেন। মাঝে মাঝে কিন্তু আসবো আপনার হাতের চা খেতে। বিরক্ত হবেন না তো? না না, কি বলেন, বিরক্ত হব কেন? আসবেন যখন ইচ্ছা। নীলা বলল, এই যে ছাদে ফুলের বাগানটা দেখছেন, এটা আমার নিজের হাতে বানানো। ফুল আমার পছন্দের একটা জিনিস। আগে বাড়িতে থাকলে প্রায় সারাক্ষণ আমার এখানেই কাটত। জানেন, সবাইকে ছেড়ে হোস্টেলে থাকতে আমার একদমই ভালো লাগে না, বাট কিছু করার নাই, অনিচ্ছা থাকা সত্ত্বেও থাকতে হয়। আপনি যতদিন থাকবেন আমার ফুলের বাগানটাকে একটু পরিচর্যা করবেন, কেমন? হ্যাঁ করব। আর যেহেতু আমি এখানে থাকি তো এটা আমার দায়িত্ব। তারপর ও আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই ওর আম্মু ডাক দিল। আচ্ছা, আম্মু ডাকতেছে আমাকে, যাই এখন। নীলা চলে গেল। মেয়েটা অনেক ভালো, মিশুক প্রকৃতির। নয়তো ভাড়াটে কোনো ব্যাচেলার ছেলের সাথে কেউ এত বিনয়ীভাবে কথা বলে না। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি চায়ের কাপ দুটো হাতে নিয়ে রুমে আসলাম। রুমে এসে তো আমার চক্ষু ছানা বড়া। সাফা বসে বসে কাঁদতেছে। আমি ভেবে পাচ্ছি না ও কাঁদতেছে কেন। আমি ওর পাশে বসে বললাম, সাফা কি হয়েছে তোমার? কখন আসলে আর কাঁদছো কেন? ও কাঁদতে কাঁদতে বলল, আমার ইচ্ছা হয়েছে আমি কাঁদতেছি, তাতে তোমার কি? তুমি যাও, ওই বাড়িওয়ালার মেয়ের সাথে হেসে হেসে প্রেমালাপ করো, যাও। আমার বুঝতে বাকি রইল না ওর কান্নার কারণটা কি। আমি তো প্রেমালাপ করছিলাম না, আমি একটু কথা বললাম আর কি। ও এসে বলল তাই বলেছি। ও কথা বলতে চাইলো আর অমনি তুমি কথা বলতে শুরু করলে। কেন চুপ করে থাকতে পারোনি? তাহলে ও ভাবতেও তুমি বোবা আর চলে যেত। কি বলছো? আমি বোবা হতে যাব কেন? আমি তো কথা বলতে পারি। আরো জোরে কান্না করে, হ্যাঁ তা তো পারোই। সুন্দরী মেয়ে দেখছো না, অমনি তোতা পাখির মতো কথা বলতে শুরু করেছ। কই, আমার সাথে তো একটু কথা বলতে চাও না? আহা, আবার বলে চা খাবেন? নিজের হাতে চা বানিয়ে খাওয়াইছো। আমাকে একদিনও বলছো চা খাওয়ার কথা? আমাকে তো তোমার বিরক্ত লাগে। আহা, তুমি বিষয়টা এত সিরিয়াসভাবে নিচ্ছ কেন? বাড়িওয়ালার মেয়ে, তাই ভদ্রতার খাতিরে একটু চা খাওয়ালাম, এই যা। সিরিয়াস হবো না তো কি করব? তুমি ওই মেয়েটাকে চা খাওয়াইছো কেন? চা খাওয়াইছো ভালো কথা, আবার হেসে হেসে কথা বলে। কেন ওই মেয়েটা যখন আসলো 2 একটা কথা বলে চলে আসতে পারলা না তুমি?
নাকি ওই মেয়েটাকে দেখে আর আসতে ইচ্ছা করছিল না, তাই তো? কথাগুলো বলেই আরও কান্না শুরু করে দিল সাফা। কাঁদছো কেন? কান্নাটা থামাও না প্লিজ। আর কথা বললে কি এমন হয় বলো তো? কি হয় এত কিছু জানি না, তুমি আর ওই মেয়েটার সাথে একদম কথা বলবা না। শুধু ওই মেয়েটা না, অন্য কোনো মেয়ের সাথেই কথা বলবা না, আর তাকাবাও না, মনে থাকবে? কিন্তু কেন? যদি কেউ কথা বলতে আসে তাহলে কিভাবে কথা না বলে চলে আসবো বলো? আমি এত কিছু জানি না, কথা বলবা না বলেছি, ব্যাস বলবা না। আমি তোমাকে ভালোবাসি, আমি চাই না তুমি অন্য কারোর সাথে কথা বলো, কারণ অন্য কোনো মেয়ের সাথে তুমি কথা বললে আমার কষ্ট হয়, সহ্য হয় না। এ কোন বিপদে পড়লাম আমি? আল্লাহ, এই বিপদ থেকে আমাকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, বলবো না। এই তো আমার সুইট জানোটা, বলেই আমাকে জড়িয়ে ধরল, তারপর গালে একটা চুমু দিল। অস্বস্তি লাগছে আমার, ছাড়িয়েও নিতে পারছি না নিজেকে। কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝছি না। তারপর সাফা বলল, চলো বাইরে থেকে ঘুরে আসি। বাইরে কোথায় যাবো এই সন্ধ্যায়? চলো হেঁটে আসি আর ফুচকা চটপটি খেয়ে আসি। তোমার সাথে তো এখনো কোনোদিন ঘুরতে যাওয়া হয়নি, চলো যাই। আমি জানি আমি যদি এখন বলি যাব না, তবুও ও শুনবে না, আমাকে নিয়েই যাবে। আমি যেন এখন আর আমার নেই, নিজের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। রাস্তা দিয়ে হাঁটছি ওর সাথে, বললাম একটা রিক্সা নিতে, কিন্তু রাজি হলো না। হাঁটতে নাকি অনেক মজা, কিন্তু আমার তো মজা লাগছে না। ও আমার একটা হাত ধরল। হাত ধরলে কেন? সবাই দেখছে তো, কি ভাববে সবাই? মানুষ কি ভাবলো তাতে আমার কিছু আসে যায় না। আমার ধরতে ইচ্ছা হয়েছে, আমি ধরছি। আর তুমি এত বেশি কথা বলো কেন? কই বেশি কথা বললাম? শুধু তো বললাম হাত ধরলে কেন এই রাস্তার মাঝে? হইছে হইছে, এবার চুপ করো। চলো ওই চটপটির দোকানটাতে যাই। চলো বললাম আমি। চেয়ারে বসতে বসতে বললাম, মামা আমাদের দুজনের জন্য চটপটি আর ফুচকা দেন, ঝাল একটু কম দিবেন। আমার কথা শুনে শুনে চটপটিওয়ালা কেমনভাবে দেখছে আমাকে। এমনভাবে দেখার কি আছে বুঝলাম না। আমি বললাম, কি হলো মামা, দিলেন না? মামা আপনার কি শরীরটা একটু খারাপ? আশ্চর্য, আমার শরীর খারাপ হবে কেন? আমি তো ঠিক আছি। আপনি তো কথা না বাড়িয়ে আমাদের জন্য চটপটি আর ফুচকা নিয়ে আসেন। সাফা তুমি কি ঝাল কম খাও নাকি বেশি? সাফার কাছে জানতে চাইলাম, মামা আপনি কার লগে কথা হইতেছেন? আমি তো কাউরে দেখি না। আবার কন আমাকে দুইজনের জন্য ফুচকা চটপটি নিয়ে আসেন, কিন্তু এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। নাই মানে? আপনি কি দেখতে পাচ্ছেন না? না, কার কথা কইতাছেন? তখনই দেখি সাফা মুচকি মুচকি হাসতেছে। আমি বুঝে গিয়েছি ও আমার সাথে ফাইজলামি করতেছে। রাগ করে উঠে হাঁটতে লাগলাম আমি। সাফাও পিছু পিছু চলে আসলো। এমন করার মানেটা কি? ওই লোকটা তো আমাকে পাগল ভাবছিল। রাগ করে বললাম আমি। সাফা বলল, তোমার সাথে একটু মজা করলাম, তা রাগ করছো কেন? রাগ করবো না তো কি করব? আচ্ছা সরি, আর এমন করব না, চলো চটপটি খেয়ে আসি। না যাব না আমি। চলো না প্লিজ। ঠিক আছে চলো, কিন্তু ওই দোকানে না, অন্য একটা দোকানে চলো। ওকে চলো। ফুচকা চটপটি খেয়ে হাঁটছি আমরা। আমার অনেক ঝাল লেগেছে, অল্পতেই ঝাল লাগে আমার, কিন্তু ওর কিচ্ছু হলো না। আমার থেকে অনেক বেশি ঝাল খেয়েছে ও। ঝাল বেশি না নিলে নাকি খাইতে মজা লাগে না। কিছু দূর হাঁটার পর দেখি একটা শান বাঁধানো বিশাল পুকুর, বসার জায়গা আছে অনেক সুন্দর। সাফা আমাকে টেনে নিয়ে গেল ওখানে। তারপর ওখানে এক জায়গায় সাফা আর আমি পাশাপাশি বসলাম। আকাশে আজকে বড় একটা চাঁদ আছে, চাঁদের আলোতে চারপাশ অনেক সুন্দর লাগতেছে। এই রাতের বেলাও পুকুরের পানিতে 2-3টা হাঁস ভেসে বেড়াচ্ছে। এই হাঁসের জন্য পানিতে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, আর সেই ঢেউয়ের পানির মধ্যে চাঁদের প্রতিবিম্বটাকে রূপার মতো ঝিকমিক করতে দেখা যাচ্ছে। সে এক অপরূপ দৃশ্য। সাফা আমার কাঁধে মাথা রেখে বসে আছে, দেখছে চারপাশের দৃশ্য। সাফা বলল, সিয়াম তুমি কি আমাকে এখনো ভালোবাসতে পারোনি? কি বলবো এখন আমি? পেরেছি তাই বলবো, কিন্তু আমি তো এখনো মেনে নিতে পারছি না। এই কথাটা ওকে কিভাবে বলি? আমি তো বলতে পারছি না ওকে। কি ভাববে ও? যদি কষ্ট পায়, যদি কান্না করে? সাফা বাদ দাও না এখন এসব। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। এখন কি করবা? এখানে বসে থাকবা না অন্য কোথাও যাবা? অন্য কোথাও না, বাসায় যাব। আর ভাল লাগছে না। সাফা বলল, এখনই বাসায় যাবা? তার চেয়ে চলো আজকে তোমাকে একটা জিনিস দেখাই। কি জিনিস জানতে চাইলাম আমি। তুমি একদিন বলেছিলে না আমার ডানা আছে কিনা, আর দেখতেও চাইছিলা, মনে আছে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ মনে আছে তো। আজকে তোমাকে আমার ডানা দেখাবো, তারপর তোমাকে নিয়ে এই পূর্ণিমার রাতের আকাশে ঘুরব। বলতে বলতে সাফার পিঠের দুপাশ থেকে দুটো বিশাল বিশাল ডানা বের হয়ে গেল। ডানা দুটোর রং সাদা। সাফাকে দেখতে এখন অন্যরকম লাগছে ডানার জন্য। আমার একটু ভয় ভয় লাগতেছে। সাফা পাখির মতো ডানা ঝাপটালো, তারপর বলল, সিয়াম আমাকে পেছন থেকে জড়িয়ে ধরো। কিভাবে? ডানার জন্য আমার ভয় লাগতেছে, আমি ধরতে পারবো না। উঠতে হবে না, তার চেয়ে বাসায় চলো। হি কিসের ভয় পাচ্ছ? আমি আছি না, তোমার কিচ্ছু হবে না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আমি সাফার কথা মতো সাফাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম।
সাথে সাথে সাফা আমাকে নিয়ে উঠতে শুরু করলো। ভয় আমি চোখ বন্ধ করে রাখলাম। চোখ খুলে দেখি আমি আকাশে, নিচের গাছপালা ছোট ছোট দেখা যাচ্ছে। এটা দেখে ভয়ে একটা চিৎকার দিলাম আমি। সাফা বলল, এই সিয়াম, চিৎকার করে উঠলে কেন? আমার ভয় করছে, আমি কত উপরে, আমাকে মাটিতে নামাই দাও, নয়তো এখান থেকে একবার পড়ে গেলে ছাতু হয়ে যাব আমি। হি হি, তোমাকে তো পড়তে দিব না, তাহলে ছাতু হবা কেমনে? জানি না, আমার ভয় লাগছে। তুমি এমন ভীতু কেন সিয়াম? আমি ভীতু? আমার জায়গায় তুমি হলে বুঝতে, মনে মনে বললাম আমি। সাফার ডানা ঝাপটিয়ে আরও উপরে উঠতে লাগলো। এই ডানা ঝাপটানোর কারণে ডানা থেকে একটা অদ্ভুত শব্দ হচ্ছে। এখন ভয়টা একটু সয়ে এসেছে। মাঝে মাঝে কুয়াশার মতো কিসের ভিতর দিয়ে যেন যেতে হচ্ছে। সাফার কাছে জানতে চাইলাম, এইগুলো ধোঁয়া নাকি কুয়াশা? ও বলল যে এইগুলো মেঘ। মেঘ? নিজের মনে উচ্চারণ করলাম একবার। ওর কথা শুনে তো আমার মাথা ঘুরছে। কত উপরে আমি? আমি তারা দেখার জন্য উপরের দিকে তাকালাম। দেখলাম মাটি থেকে যতটা দূরে দেখা যায়, তারাগুলোকে এখান থেকেও ঠিক ততটা দূরেই মনে হচ্ছে। আরও একটু ভালো করে দেখতে যেই বিপদ ঘটল। হাত ফসকে পড়ে গেলাম আমি। কি জোরে নিচের দিকে নামতেছি, চোখ বন্ধ করে ফেললাম। মাটিতে পড়ার সাথে সাথে আমি শেষ, এটা ভেবে কান্না পাচ্ছে এখন। হঠাৎই মনে হলো কে যেন আমাকে জড়িয়ে ধরল। চোখ খুলে দেখি সাফা আমাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে আছে। বিশ্বাসই করতে পারছি না আমি বেঁচে আছি। সাফা আমাকে বলল, তুমি পড়ে যাচ্ছিলে কিভাবে সিয়াম? তোমাকে না বলেছিলাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে? শক্ত করেই তো ধরেছিলাম, কিন্তু তারা দেখার জন্য উপরে তাকাতে যেয়ে কিভাবে যে হাতটা ফসকে গেল বুঝতে পারলাম না। হি হি হি, পাগল একটা তুমি। উপরের দিকে তাকালে মাথার ভিতর চক্কর দিয়ে ওঠে, এটা কি তুমি জানো না? জানি তো, কিন্তু বুঝতে পারিনি যে পড়ে যাব। আমি তো ভাবলাম আজকে আমি মরহুম হয়ে সিয়াম হয়ে যাব। এই কথাটা বলার সাথে সাথে সাফা একটা হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। তারপর বলল, এমন কথা আর কখনো বলবা না, আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না, বলে আরো শক্ত করে ওর বুকের সাথে জড়িয়ে ধরল আমাকে। আচ্ছা সাফা, অনেক তো ঘোরা হলো, এবার চলো ফেরা যাক। চলো। তারপর আমরা চলে আসলাম বাসায়। আসার আগে একটা হোটেল থেকে রাতের খাবারটা খেয়ে এসেছি দুজনে। তারপর সাফা ওর ওখানে চলে গেল আর আমি আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। হালকা হালকা ঘুম চলে এসেছে আমার। তখনই ফিল করলাম আমার পাশে যেন কেউ শুয়ে পড়ল। ঘুমের কারণে সেটাকে পাত্তা দিলাম না। তার একটু পরেই আমার বুকের উপর কে জানি মাথা রাখলো। পুরোপুরি জেগে গেলাম আমি। তাকে দেখি সাফা শুয়ে আছে আমার বুকের উপর মাথা রেখে। এই কি করছো সাফা? তুমি আমার বুকের উপর শুয়ে আছো কেন? বাসায় যাওনি? বাসায় গিয়েছিলাম তো সিয়াম, বাট কিছুতেই ঘুম আসছিল না। শুধু তোমার কথা মনে পড়ছিল, তোমাকে দেখতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। ভাবলাম আজকে তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। হি কিছু বললাম না আমি, আর বলেও কোনো লাভ হতো না, তাই চুপচাপ শুয়ে থাকলাম। কিছু সময় এইভাবেই কেটে গেল। নীরবতা ভাঙল সাফার ডাকে। সিয়াম, ঘুমিয়ে পড়ছো নাকি? না, ঘুমাইনি, বলো। আচ্ছা, আজকে আমার সাথে আকাশ ভ্রমণটা তোমার কেমন লাগলো? আমার কিন্তু অনেক ভালো লেগেছে। এতটা ভালো লাগেনি কখনো আমার। আমারও ভালো লেগেছে, কিন্তু কখনো তো আকাশে ওড়া হয়নি, আর এমনভাবে তো স্বপ্নেও না, তাই ভয়টা একটু বেশি ছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না। কোন জিনিস? বলল সাফা। তুমি তো পড়ি, আর উড়াটাও তোমাদের কাছে স্বাভাবিক একটা ব্যাপার, তারপরও আজকে উড়ে তোমার বেশি ভালো লেগেছে কেন? হি হি, আরে বুদ্ধ, আজকে যে আমার সাথে তুমি ছিলে এই জন্য, বুঝেছ? পাগল একটা। আমার জন্য কেন? শোনো, আমি তোমাকে ভালোবাসি, আর আগে তো বান্ধবীদের সাথে ঘুরতাম। ভালোবাসার মানুষকে নিয়ে তো আর ঘোরা হয়নি। ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরলে কেমন ফিল হয় সেটা তো জানতাম না, কিন্তু আজকে জেনেছি। তোমার সাথে হাঁটাহাঁটি করা, ফুচকা চটপটি খাওয়া, রাতের আকাশে ভ্রমণ করা, সবশেষে রেস্টুরেন্টে রাতে ডিনারটা করা, সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে স্পেশাল একটা দিন। এবার বুঝেছ? বুঝলাম। কিছুতেই ঘুম আসতেছে না আমার। দেখলাম সাফা আমার বুকের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। তারপর আমিও কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে সাফার ডাকে ঘুম ভাঙল। সাফার দিকে তাকানোর সাথে সাথেই সাফা বলল, শুভ সকাল। ঘুম ভাঙল তাইলে? শুভ সকাল। তুমি কখন উঠছ? আমি তো সে কখন উঠছি, উঠে ফ্রেশ হলাম, এরপর নাস্তা বানালাম তোমার জন্য। ও হ্যাঁ, কালকে বাজার করে এনেছিলাম আমি, চাল, ডাল, ডিম, আটা নিয়ে আসা রুটি বানানোর জন্য। আমি সাফাকে বললাম, এইগুলো যে আনছি তুমি কিভাবে দেখলে? দেখলাম কিছু আনছো কিনা, না আনলে তো অন্য ব্যবস্থা করতে হতো আমাকে, কিন্তু খোঁজার সাথে সাথে পেয়ে গেলাম, তাই রুটি আর ডিম ভাজি করছি এখন। ও আচ্ছা, এবার উঠো, উঠে ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি ও খাবার নিয়ে বসে আছে। তারপর খেতে বসলাম। সাফা বলল, কেমন হয়েছে রুটি বানানো? আসলে আমি আগে কখনো রুটি বানাইনি। অনেক সুন্দর হয়েছে। ওর মন রক্ষার্থে বলা না, আসলেই অনেক মজা হয়েছে।
ধন্যবাদ সুইটহার্ট, হি হি হি। খাওয়া শেষ হলে সাফা সবকিছু গুছিয়ে রেখে চলে গেল। আবার কখন আসবে এটা বলে যায়নি। ওর যখন মন চাইবে তখনই চলে আসবে, এটা তো আমি জানি। আমি 1 কাপ চা নিয়ে ছাদের উপর হাঁটাহাঁটি করছি আর সাফাকে নিয়ে ভাবছি। আচ্ছা, সাফা তো আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো ওকে মেনে নিতে পারছি না। তাহলে ওর সাথে এই মেলামেশা, এই সম্পর্কটার মানে কি? আমি তো চাই ওর কাছ থেকে দূরে থাকতে, কিন্তু ও তো থাকছে না। ছোটবেলায় দাদির কাছে গল্প শুনতাম, পরীরা যদি কাউকে পছন্দ করে তাকে ছেড়ে যেতে চায় না, তাকে নাকি তাদের রাজ্য পরীর স্থানে নিয়ে যায়। আবার অনেকের নাকি অনেক বড় রকমের ক্ষতি করে দিয়ে যায় যখন তাকে না পায়। কিন্তু সাফার বিষয়টা ভিন্ন। ও আমাকে ভালোবাসে সত্যি, কিন্তু আমাকে কখনো বলেনি ও আমাকে সারা জীবনের জন্য পরীর স্থানে নিয়ে যাবে, বরং আমার সাথে এখানেই থাকবে এটা বলেছে। কখনো আমার ক্ষতি করার কথা চিন্তাও করেনি ও। হয়তো আমাকে সত্যি ভালোবাসে বলে, কিন্তু পরী আর মানুষ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি ওকে ভালোবাসলাম, বিয়ে করলাম, তারপর ওকে আমার বাড়িতে নিয়ে গেলাম। তারপর যদি কখনো আব্বা আম্মা বা পরিবারের অন্য কেউ বুঝতে পারে ও মানুষ না পরী, তাহলে কি হবে? মানুষ হলে না হয় সবাইকে বুঝিয়ে বলতাম, একটা সময় মেনে নিত। আর এটাও না হয় সবার কাছ থেকে গোপন করে রাখলাম। তারপর একদিন না একদিন তো জেনে যাবে, আর জেনে না গেলেও অল টাইম একটা ভয় নিয়ে থাকতে হবে। না, এইভাবে হয় না। সাফাকে যে করি হোক আমার জীবন থেকে সরাতেই হবে, তাতে ওর জন্য ভালো আর আমার জন্য। সাফা অনেক ভালো একটা মেয়ে, আমি চাই ও ওদের ভিতরে কাউকে বিয়ে করে সুখী হোক। তখনই হঠাৎ রিফাতের কথা মনে পড়ল আমার। সেদিন কি যেন একটা বলছিল আমাকে, বাট অতটা খেয়াল করে শুনিনি আমি। জিনকে নিয়ে কি যেন বলছিল, ওর কাছ থেকে শোনার জন্য ফোনটা বের করলাম। তারপর রিফাতকে ফোন দিলাম। রিং হচ্ছে বাট ধরছে না। শালা ফোন রেখে কই গেল? এবার রিসিভ হলো। তারপর রিফাত বলল, কিরে সিয়াম, কি মনে করে ফোন দিলি আজকে? শালা, তোর কাছে কি ফোনও দেওয়া যাবে না নাকি? দিস না তো প্রয়োজন ছাড়া, এই জন্য বললাম। রিফাত, তুইও না? হ্যাঁ সরি দোস্ত, মজা করলাম। এখন বল, কেমন আছিস? ভালোই। তোর কি অবস্থা? এই তো চলে যাচ্ছে একরকম। আচ্ছা রিফাত, তুই যে ওই দিন জিন নিয়ে কি যেন বলছিলি আমাকে? জিন নিয়ে মানে? আরে গাধা, জিন আর তোর ভাবির কথা কি জানি একটা বলছিলি। ও হ্যাঁ, আমার একটা ভাবিকে জিনে আচর করছিল, ওনাকে নাকি জিনে নিয়ে চলে যাবে। তাই তো আব্বা আম্মা আর মা গিয়েছিল ভাবিকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে। আমি বললাম, তান্ত্রিকের কাছে কেন? তান্ত্রিক ভাবির কাছ থেকে ওই জিনটাকে তাড়িয়ে দিবে তাই। এখন তোর ভাবির কি অবস্থা? ওই জিন কি তোর ভাবিকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ গেছে। আচ্ছা দোস্ত, তুই ওই তান্ত্রিকের অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে দিস তো। অ্যাড্রেস নিয়ে তুই কি করবি সিয়াম? এমনি যদি কখনো দরকার হয় তাই রেখে দিব। আচ্ছা ঠিক আছে, দিব। আচ্ছা দোস্ত, তাইলে রাখছি, কেমন? ভালো থাকিস তুই। রিফাতের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। সাফার কথা এখনো কাউকে জানাইনি আমি, জানালে কেউ বিশ্বাসই করতো না, আরও অনেক ঝামেলায় পড়তে হতো, এটা ভেবে কাউকে বলিনি। হঠাৎ ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। দেখলাম রিফাত তান্ত্রিকের ঠিকানাটা দিয়ে একটা মেসেজ দিয়েছে। তাড়াতাড়ি করে রুমে চলে গেলাম। তারপর রেডি হয়ে তান্ত্রিকের উদ্দেশ্যে রওনা হলাম। দেরি করতে যাচ্ছি না আমি, এই জন্য আজই যাচ্ছি। তান্ত্রিকের কাছে যখন পৌঁছলাম তখন 3টা বাজে। দেখলাম উনি চোখ বুজে বসে আছে, হয়তো ধ্যানে বসেছে। এরা তো এমনই করে, তাই ধারণা করলাম ধ্যানে বসেছে। তান্ত্রিক কিছু সময় পর চোখ খুলে তাকালো আমার দিকে। তারপর ওনাকে সবকিছু বললাম সাফার বিষয়ে। তান্ত্রিক আমাকে বলল, সাফা 1 সপ্তাহের মধ্যে আমাকে ছেড়ে চলে যাবে। 1 সপ্তাহ পর আবার আসতে বলল ওনার কাছে। তান্ত্রিকের কাছ থেকে বের হয়ে বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। সিঁড়ি দিয়ে উঠছি আর মনের মধ্যে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আসলে কি সাফা আমার জীবন থেকে সরে যাবে, নাকি তান্ত্রিক আমাকে মিথ্যা বলেছে? কি হবে শেষ পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। দেখা যাক কি হয়, অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। ভাবতে ভাবতে রুমের দরজা খুললাম। দরজা খুলে ভিতরে সাফাকে দেখে চমকে গেলাম। আজকে একটু অন্যরকম ভাবে সেজে এসেছে ও। পরনে নীল শাড়ি, নীল টিপ, নীল চুড়ি আর চোখে কাজল। অদ্ভুত রকমের সুন্দর লাগছে ওকে, নীল পরীর মতো সুন্দর। কিন্তু চোখের কাজল লেপটে চোখের চারপাশে লেগে আছে, আর চোখটাও অনেকটা ফোলা ফোলা। তাহলে কি কেঁদেছে ও? কিন্তু কেন? আমাকে দেখে বলল, ও সিয়াম, তুমি এসেছো? এত দেরি করলে কেন? জানো সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা কেন? ও ভুল হয়ে গেছে, তোমার জন্য তো অপেক্ষা করা যাবে না, কারণ তুমি তো আমাকে ভালোই বাসো না। জানো আজকে তোমার জন্য সেজে এসেছিলাম, কারণ তোমার তো নীল রং অনেক পছন্দ, তাই নিজেকে নীল রঙে রাঙিয়ে নীলিমা বানিয়ে এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব বলে। কিন্তু কাকে সারপ্রাইজ দিব? যে আমাকে ভালোই বাসে না তাকে? যে আমাকে তাড়ানোর জন্য তান্ত্রিকের কাছে গেল তাকে? কান্না করতে করতে কথাগুলো বলছে সাফা, আর চোখের পানি মুছছে। চোখের কাজল এখন সারা মুখে ছড়িয়ে আছে, কালো দেখা যাচ্ছে ওকে। একটু থেমে আবার বলতে শুরু করলো, জানো সিয়াম, অনেক ভালোবাসি তোমাকে,
কিন্তু আজ যখন জানতে পারলাম আমাকে তোমার বিরক্ত লাগে, আমাকে তোমার জীবন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তান্ত্রিকের কাছে গিয়েছ, তখন নিজেই নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না যে আমার সিয়াম আমাকে তাড়াতে চায়। অনেক কেঁদেছি আমি। আমার লাইফে এত কান্না আমি কখনো কাঁদিনি। আমি কাঁদলাম কেন? আমার ভালোবাসা কি ভুল ছিল, নাকি যাকে ভালোবাসলাম সেই মানুষটা ভুল ছিল? আমার ভালোবাসা তো ভুল ছিল না। আমার ব্যর্থতা, আমি তোমার মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করতে পারিনি। হেরে গেলাম আমি, হেরে গেল আমার ভালোবাসা। আমি বুঝতে পেরেছি সিয়াম, জোর করে ভালোবাসা হয় না। তাই আমি তোমার জীবন থেকে চিরদিনের জন্য দূরে চলে যাচ্ছি। কখনো ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে আসবো না। ও হ্যাঁ, ভেবেও না ওই তান্ত্রিকের ভয়ে আমি চলে যাচ্ছি। কারণ আমি যদি না চাই, এমন কেউ নেই যে এই সাফাকে তাড়াবে। কিন্তু আমি থেকে কি করব? তুমি তো আমাকে চাওই না। ভালো থেকো সিয়াম, নিজের দিকে খেয়াল রেখো, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও, যে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে। আমি ওর কথা শুধু চুপচাপ শুনেই যাচ্ছি, কিছুই বলতে পারছি না, বা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। তারপর সাফা ফের বলতে লাগলো, জানো সিয়াম, অনেক আশা ছিল তোমাকে বিয়ে করব, সংসার করব, আমাদের কিউট কিউট বাবু হবে। কিন্তু তা তো আর হলো না। অনেক বেশি আশা করলে তা কখনো পূরণ হয় না, তাই না? আমি এবারও চুপ, কারণ এই কথাটার উত্তরও আমার জানা নাই। সিয়াম, বলো। আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না, তোমার সামনে আসবো না। যাবার আগে তোমাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। একবার জড়িয়ে ধরতে দিবা আমাকে? কথাটা বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল সাফা। ও অনেক কান্না করছে। ওর চোখের পানিতে আমার জামা প্রায় ভিজে গেছে। অনেক খারাপ লাগতেছে আমার, নিজেকে বড় ধরনের সেলফিশ মনে হচ্ছে। তারপর সাফা বলল, সিয়াম, আমি এবার চলে যাচ্ছি, ভালো থেকো। কথাটা বলেই সাফা আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। সাফা চলে যাবার পর নিজেকে অনেক একা একা লাগছে, কিছুই ভালো লাগছে না। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। বারবার সাফার কান্না ভেজা মুখটা চোখের সামনে ভেসে উঠছে। অনেক খারাপ লাগতেছে। অনেক বড় অন্যায় করে ফেলেছি সাফার সাথে। তাছাড়া কি বা করার ছিল আমার? সাফা চলে যাবার পর থেকেই ওর কথা বেশি বেশি মনে পড়ছে। রাতে ঘুমিয়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম সাফা একটা ফাঁকা মাঠের মধ্যে বসে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ওর হাতে দেখলাম লাল রক্তের মতো কি, মনে হচ্ছে রক্ত। একটু কাছে যেতেই পরিষ্কার দেখতে পেলাম ওর হাতের রক্ত, আর অন্য একটা হাতে ছুরির মতো কি যেন ধরে আছে। ওইটা দিয়েই হয়তো হাত কেটেছে। আমি সাফাকে ডাকতে ডাকতে দৌড়ে গেলাম ওর কাছে, কিন্তু আমি পৌঁছানোর আগেই কাঁদতে কাঁদতে ও চলে গেল। স্বপ্নটা দেখে আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম। এমন স্বপ্ন দেখলাম কেন আমি? তাহলে কি সাফা সত্যি সত্যি হাত কেটে ফেলেছে? নিজের উপর অনেক রাগ হচ্ছে। কেন এমন করতে গেলাম ওর সাথে আমি? আবার শুয়ে পড়লাম। রাত এখনো অনেক বাকি। কখন ঘুমিয়ে গেলাম টের পেলাম না। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ডাকছে, সিয়াম উঠো, এই সিয়াম দেখো কত বেলা হয়ে গেছে, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়, উঠো তাড়াতাড়ি। আমি উঠে গেলাম, কিন্তু কাউকে দেখলাম না। এমন করে কে ডাকছিল আমাকে? এমন করে তো সাফা ডাকতো আমাকে, কিন্তু ও তো চলে গেছে। তাহলে ডাকলো কে? নাকি আমার মনের ভুল? বুকের ভিতর শূন্য শূন্য লাগছে এখন। সাফাকে হারিয়ে এখন আমি বুঝতে পারছি সাফা আমাকে কতটা ভালোবাসতো। কিন্তু এখন বুঝে আর কি হবে? যখন বুঝার তখন তো বুঝলাম না। ওকে তো আমি হারিয়ে ফেলেছি। না, আমি সাফাকে খুঁজবো, যে করেই হোক ওকে আমার খুঁজে বের করতেই হবে। খুঁজে বের করে ওর কাছে আমি ক্ষমা চাইব। ওকে হারিয়ে তারপর বুঝতে পারলাম ওকে আমি ভালোবেসে ফেলেছি। আমি বের হয়ে গেলাম বাসা থেকে। খুঁজতে হবে যেখানে যেখানে ওর সাথে ঘুরেছে। ওই তো সেই সান বাঁধানো পুকুরটা, এই তো এখানে বসে সাফা আর আমি সেদিন রাতে বসেছিলাম। আর আজ ও আমার থেকে কত দূরে। আমারই দোষে ও আজ চলে গেছে। ভেবেছিলাম হয়তো এখানে ওকে দেখতে পাবো, কিন্তু পেলাম না। অনেক ডাকাডাকি করলাম, তবুও সাফা এলো না। বসে থেকে থেকে উঠে চলে আসলাম। রাতে হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়লাম। যেখানে ও অজ্ঞান হয়ে পড়েছিল সেখানে গিয়েছি, কিন্তু ওখানে যেও নিরাশ হয়ে ফিরে আসতে হলো। সাফা হারিয়ে গেছে আমার জীবন থেকে, সত্যি সত্যি হারিয়ে গেছে। ঠিকই করেছে ও। আমার মতো একটা সেলফিশের সাথেও কেন থাকবে, যে শুধু ওকে কষ্ট করা আর অবহেলা দেয়া ছাড়া কিছুই করতে পারেনি। বুক ফেটে কান্না চলে আসতেছে আমার। বারবার মনে হচ্ছে, সাফা তুমি ফিরে এসো, একটি বার আমার কাছে ফিরে এসো। আমি তোমাকে আর কখনো কোনো কষ্ট দিব না। ও আসবে না আর, আমার সাফা আর আসবে না। জানি না ও কেমন আছে। তখনই সেই তান্ত্রিকের কথা মনে পড়ল আমার। আমি দেরি না করে চলে গেলাম ওই তান্ত্রিকের কাছে, যে ওনাকে সব খুলে বললাম সাফাকে আবার আমার জীবনে ফিরিয়ে এনে দিতে। তান্ত্রিক বলল, এটা আমার পক্ষে আর সম্ভব না, আমি আর তাকে আনতে পারবো না। যদিও নিজের ইচ্ছায় আসে তাহলে হবে, নয়তো আমার পক্ষে আর ফিরিয়ে আনা সম্ভব না। তান্ত্রিকের ওখানে যে আশা নিয়ে গেলাম, ওনার কথা শুনে সে শেষ আশাটুকু শেষ হয়ে গেল। সাফাকে ফিরে পাবার আর কোনো চান্স নাই। আজ 1 সপ্তাহ ধরে ওকে খুঁজে চলেছি, কিন্তু কোথাও পেলাম না। রাস্তা দিয়ে হাঁটছি আর সাফার কথা ভাবছি। কি ভাই, মরতে আমার রিক্সার নিচে আসতেছেন কেন? রিক্সার নিচে পড়ে তো মরতে পারবেন না, শুধু শুধু আমাকে মারবেন।
মরার দরকার হলে বড় বড় গাড়ি আছে, বাস, ট্রাক, ট্রেন, ওইগুলো নিচে যেয়ে পড়েন, খুব সহজে মরতে পারবেন। যত সব পাগলের দল। রিক্সাওয়ালা অনেকগুলো কথা বলল আমাকে। সাফার কথা ভাবতে ভাবতেই ওর রিক্সার নিচে পড়ছিলাম আমি, তাই এতগুলো কথা বলল। কিন্তু ওর কথাগুলোর দিকে কানও দিলাম না, নিজের মতো করেই হাঁটতে লাগলাম। হঠাৎ ওর একটা কথা আমার মনে ধরল, মরার জন্য বড় বড় গাড়ি আছে। হ্যাঁ, আমি মরব। সাফাকে যখন পেলাম না, এই জীবন রেখে কী লাভ? সাফার মতো করে কেউ আমাকে ভালোবাসবে না, আর সেই সাফাকে যখন আর পাবো না তখন আমি মরব। আমি হাঁটতে লাগলাম ট্রেনের রাস্তা ধরে। রাতের শেষ ট্রেনটাই আসবে একটু পরে, আর এই শেষ ট্রেনের নিচে পড়েই আমার জীবন শেষ হবে। মরার আগে যদি একটিবার সাফার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেতাম, তাহলে মরেও শান্তি পেতাম। সাফা হয়তো সারা জীবন আমাকে ভুল বুঝে যাবে। আমার জায়গায় যদি সাফা থাকতো, হয়তো আমি যা করেছি ওর সাথে ও নিজেও তাই করত। ওই তো ট্রেন আসার শব্দ হচ্ছে। একটু পরেই এই পৃথিবীর মায়া কাটিয়ে অন্য জগতে চলে যেতে হবে। আচ্ছা, ওখানে যেয়ে কি সাফার সাথে দেখা হবে? ওর কি দেখা পাবো আমি কখনো? কি জানি, হয়তো পাবো, হয়তো পাবো না। ট্রেন দেখা যাচ্ছে, চলে এসেছে, হর্ন দিচ্ছে। ট্রেনে হয়তো আমাকে রাস্তা থেকে সরে যেতে বলছে, কিন্তু আমি তো সরে যাওয়ার জন্য দাঁড়াইনি। চোখ বন্ধ করে ফেললাম। ট্রেন আসতেছে, এসে গিয়েছে প্রায়। তখনই মনে হলো কে যেন আমাকে ধরে টান দিল। চোখ খুলে দেখি সাফা দাঁড়িয়ে আমার সামনে, কাঁদছেও। আমাকে বলল, কি করছিলে এটা? এখনই তো ট্রেনের নিচে পড়ে মরে যেতে। যদি আমি ঠিক সময় মতো না আসতাম তাহলে কি হতো বলো তো? কি আর হতো? ট্রেনটা আমাকে চাপা দিয়ে চলে যেত। তোমাকে কষ্ট দেওয়ার শাস্তিটা তো পেতাম। চুপ, একদম চুপ। কে বলছে তুমি আমাকে কষ্ট দিয়েছ? তুমি আমাকে কোনো কষ্ট দাওনি, বরং তুমি যা করেছো ঠিকই করেছ। আমি তোমার জায়গায় থাকলে হয়তো একই কাজ করতাম। শুধু আমি না, প্রতিটা মানুষ এটা করবে। কোনো মানুষই চাইবে না তার জীবনে আমার মতো কেউ আসুক বা আমাদের মতো কেউ আসুক। আসলে আমারই ভুল ছিল তোমাকে ভালোবাসা, আর তাই বলে তুমি এমন বাজে একটা কাজ করবে? কি করব? তুমি চলে যাবার পর থেকে আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। তুমি চলে যাবার পর আমি বুঝতে পেরেছিলাম আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তখন বুঝতে পারিনি। বুঝলাম যখন, তখন তোমাকে হারালাম। জানো সাফা, এই একটা সপ্তাহ তোমাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু পাইনি। যে জীবনে তুমি নাই সেই জীবনও আমি চাই না। আর তাই তুমি সুইসাইড করতে চাইছিলা, তাই না? তাহলে আমার সিয়ামকে আমি কোথায় পেতাম? আমার ভালোবাসা হেরে যেত না? আমি সাফাকে জড়িয়ে ধরলাম, তারপর বললাম, আমাকে ছেড়ে আর কখনো যাবা না। বলো বলো আমাকে। না, আমার সিয়াম পাখিকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি পাখি? সিয়াম, তুমি আমার পাখি। হি হি। এই সাফা, এবার চলো। কোথায় যাব এখন? এখন সোজা কাজী অফিসে যাব, তারপর বিয়ে করব। বিয়ে করবা? কিন্তু আমি তো পড়ি। তাতে কি, সবাই তো মানুষ বিয়ে করে, আর আমি না হয় পড়ি বিয়ে করলাম। আর তাই তো তুমি হবে আমার পড়ি বউ।